নমস্কার। আজকে বলবো হচ্ছে সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই যে গোচর হচ্ছে নভেম্বরের 2 তারিখে শুক্রদেব রাশি পরিবর্তন করবে, নিজের রাশিতে অবস্থান করবে তুলা রাশিতে। তো এর কি প্রভাব পড়বে সিংহ রাশির উপর? সিংহ রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে আবার সাবধান, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের সবার প্রথমেই বলি যে এটা কিন্তু গ্রহদের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নাই। তো শুক্র সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে তুলা রাশি, মূল ত্রিকোণ রাশি এবং কর্মের ঘর যেটা হচ্ছে বৃষ রাশি। এই দুটি ঘরের অধিপতি হয়ে নিজের রাশিতে অবস্থান করছে এবং রাশির অধিপতি সূর্যদেবের সাথেও অবস্থান করছে। তো সূর্যের আগে থেকেই নিজভঙ্গ হয়েছে 3, 6, 8, 12 ঘরে। যখন এই নিজ গ্রহ অবস্থান করবে তার তো নিজভঙ্গ হয়। এবার শুক্রের এইখানটাতে অবস্থান হয়ে যাওয়া মানে সূর্যের একটা জবরদস্ত ভালো নিজভঙ্গ হয়ে যাচ্ছে, একটা নিজভঙ্গ রাজ্য এই সময়কালে। দুই দিক থেকে রাজ্য তৈরি হচ্ছে, কিন্তু এই সিংহ রাশির একটা শুক্রের দ্বারা তৈরি হচ্ছে, আবার একটা কিন্তু মঙ্গলের দ্বারাও কিন্তু জবরদস্ত একটা ভালো রাজ্য তৈরি হচ্ছে। কারণ মঙ্গল কিন্তু স্বগ্রহী, নিজের রাশিতে অবস্থান করছে। যদিও মঙ্গল 7 তারিখে আবার অস্ত হয়ে যাবে, 7 তারিখে অস্ত হয়ে যাবে। আর সূর্য কিন্তু 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে স্বাতী নক্ষত্রে এবং তারপরে চলে আসবে হচ্ছে বিশাখা নক্ষত্রে। আর বিশাখা নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আবার 11 তারিখে বক দিয়ে যাবে নিজেরই নক্ষত্র, সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। রাশির উপর কেতু অবস্থান করছে। কেতু আবার যে নক্ষত্র থাকছে সেটা কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র, খুবই ভালো নক্ষত্র, বিজয়ের পরবর্তী উল্লাস, সৌভাগ্যের দেবতা। এক কথায় বলতে গেলে সৌভাগ্যের দেবতা হচ্ছে কি ভাগ্যের সৌভাগ্যের দেবতা বলা হয়। তো সেই দেবতার নক্ষত্রে আর শুক্রই হচ্ছে এই নক্ষত্রের অধিপতি। তো এই নক্ষত্রে কেতু অবস্থান করছে রাশির উপর, আর সপ্তম ঘরে রাহু অবস্থান করছে। রাহু আবার পূর্বা ভাদ্রপদে থাকছে। 23 তারিখে আবার রাহুর নক্ষত্র পরিবর্তন হবে। আর সিংহ রাশি ঢাইয়া চলছে, শনি অবস্থান করছে অষ্টম ঘরে, যে নক্ষত্র থাকছে সেটা পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। এই মাসের শেষের দিকে 28 তারিখে যা মার্গী হবে এবং দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি থাকছে শনির উপরে, শনির উপর থাকছে। সেরকম আবার চতুর্থ ঘর মঙ্গল বুধের উপর থাকছে। বুধ আবার বক্রি হয়ে যাবে 11 তারিখে। 11 তারিখে বুধ বক্রি হয়ে যাবে অনুরাধা নক্ষত্রে এবং তারপরে আবার 21 তারিখে চলে আসবে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্র থেকে আবার 24 তারিখে চলে আসবে তুলা রাশিতে। তখন আবার শুক্রের সাথে দুদিনের জন্য জুতি, আর ওদিকে সূর্য 16 তারিখ পর্যন্ত থেকে রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে অবস্থান করবে। এই তো হচ্ছে পরিবর্তনগুলো খুব ভালো পরিবর্তন, ইন্টারেস্টিং পরিবর্তন, নক্ষত্রগত পরিবর্তন, নক্ষত্রের পরিবর্তন হবে। তো সব দিকে যে ভালো থাকবে সেটাও না, প্রত্যেকটা নক্ষত্রে যেরকম ভালো গুণ রয়েছে সেই খারাপ দিকগুলোও রয়েছে, যে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বা এই কাজগুলো করা উচিত না, প্রত্যেকটা নক্ষত্রেই রয়েছে। যেরকম ভালো দিক রয়েছে নক্ষত্রের, সেরকম কিন্তু খারাপ দিকও রয়েছে। তো শুক্র এখানটাতে 2 তারিখে যখনই রাশি পরিবর্তন করবে তখন চিত্রা নক্ষত্রে চলে আসবে। 7 তারিখ থাকবে, 8 তারিখে আবার চলে আসবে হচ্ছে স্বাতী নক্ষত্রে। স্বাতী নক্ষত্রে থাকবে 18 তারিখে, 18 তারিখ পর্যন্ত থেকে 18 তারিখে আবার প্রবেশ করবে হচ্ছে বিশাখা নক্ষত্রে। এই 3টা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। তো চিত্রা নক্ষত্রে যখন অবস্থান করবে এই শুক্র তো হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং যোগাযোগের ঘরের অধিপতি, তৃতীয় ঘরের অধিপতি। তৃতীয় ঘর থেকে কিন্তু অনেক কিছু বিচার করা হয়। তৃতীয় ঘর থেকে ভাই বোনদের সম্পর্কের বিচার করা হয়, সামাজিক পরিচিতি, যোগাযোগ, সমাজে যে মানে উঠা বসা লোকজনদের সাথে সামাজিক পরিচিতি, বিভিন্ন লোকের সাথে যে পরিচয়, বিভিন্ন পরিচিতি বৃদ্ধি, এগুলো কিন্তু এই তৃতীয় ঘর। তারপরে আসবাবপত্র দেখায়, ডকুমেন্টেন্সি, যে কোনো কাগজপত্রের কাজ কিন্তু এই ঘর থেকে দেখা হয়। ভাগ্যের ঘরে সপ্তম ঘর, অর্থাৎ ভাগ্যের ঘর গুরুর ঘর, আর সপ্তম ঘর হয়ে গেল শিষ্যের ঘর। এই ঘর থেকে শিষ্যের বিচার হয়, যোগাযোগ জিনিসটাও হয় এখান থেকে। এবং এখান থেকে বিভিন্ন রকম সম্বন্ধ দেখা হয়, বিবাহের সম্বন্ধ দেখা হয় এই ঘর থেকে। আর যোগাযোগ তো কানেকশন, তো যার জন্য এখান থেকে অনেক কিছুই দেখা হয়। কারণ বিবাহের যে ঘরটা, সপ্তম ঘরটা তো বিবাহের ঘর, তার নবম ঘর হয়ে যাচ্ছে এই ঘর, আর তার পঞ্চম ঘর হয়ে যাচ্ছে বিবাহের ঘর। তো এই ঘরটাও কিন্তু বিশেষ ভূমিকা রাখে এবং এই ঘর থেকে সাহায্য জিনিসটা দেখা হয়, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, অনেক কিছুই দেখা হয়। এছাড়া আনুষঙ্গিক অনেক কিছুই দেখা হয়, অসুখ বিসুখের সূচনাও দেখা হয়। রত্ন, গ্রহের যে আঙুলে যে রত্ন পড়ছে তার পাওয়ার, তার কি ক্ষমতা, সেগুলোও দেখা হয়। এছাড়া আনুষঙ্গিক আরও কিছু রয়েছে। তো তৃতীয় ঘর থেকে বহু কিছু দেখায়। তো এই তৃতীয় ঘরে এবার শুক্র অবস্থান করছে, তাহলে তৃতীয় ঘরে শুক্র নিজের স্বগ্রহী অবস্থান। তো শুক্র হচ্ছে কি? শুক্র হচ্ছে আকর্ষণ, শুক্র হচ্ছে প্রতিভা, শুক্র হচ্ছে নিজের গুণ, শুক্র হচ্ছে ঐশ্বর্য, ধনসম্পত্তি, এগুলোই তো সব হচ্ছে শুক্র। আর শুক্র এমন একটি শুক্রের স্থান আমাদের এই জ্যোতিষশাস্ত্রে যে শুক্রের যে স্থান, এটা শুক্রের প্রত্যেকেরই প্রয়োজন। শুক্রের সুখ জিনিসটা সবার প্রয়োজন, এমন কেউ নাই। সূর্যের সাথে যে সম্পর্ক খারাপ, তাও সূর্যের কিন্তু প্রয়োজন শুক্রকে।
সবাই চায় সুখ, সবাই চায় ভৌতিক সুখ থেকে আরম্ভ করে সুখ শান্তি সব চাই। যার জন্য শুক্রের যে অবস্থান আমাদের জ্যোতিষশাস্ত্রে এমনভাবে রয়েছে যে প্রত্যেকটি রাশিতেই কিন্তু মালব্য পঞ্চমহাপুরুষ রাজযোগ রয়েছে, প্রত্যেকটি রাশিতে। এবার যা ঋষের শুক্রের যেরকমভাবে অবস্থান করবে সেই রকম তার প্রভাব থাকবে। এটা হচ্ছে শুক্রের মেন জিনিস। তবে শুক্র এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কর্মের ঘর আর যোগাযোগের ঘরেরই মেন একদম অবস্থান, এবং শুক্রের দ্বারা এখন সূর্যের নিজ ভঙ্গ হয়ে গেছে। নিজ ভঙ্গ হয়েছে একটা জবরদস্ত দুখানা রাজযোগ, দুই দিক থেকে তিন দিক থেকে রাজযোগ, একটা 3, 6, 8, 12 এই ঘরে নিজ গ্রহ অবস্থান করলে এমনি নিজ ভঙ্গ হচ্ছে। তারপরে হচ্ছে শুক্রের দ্বারা নিজ ভঙ্গ, তারপরে হচ্ছে মঙ্গল দ্বারাও নিজ ভঙ্গ। কতগুলো নিজ ভঙ্গ তৈরি হচ্ছে। আর মঙ্গলের অবস্থান খুব ভালো অবস্থান হচ্ছে, অস্ত হচ্ছে এটা ঠিক, কিন্তু গুরুর তো দৃষ্টি থাকবে। গুরু দেবগুরু বৃহস্পতি যখনই বক্রি হবে তখন কি হচ্ছে যে বক্রি হলে তো তার তো চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে গেল, তার দৃষ্টি পড়ছে মঙ্গলের উপরে। তো সে সময় বিশেষভাবে তুলে ধরবো কোন দিক থেকে আবার সিংহ রাশিকে সাবধানও থাকতে হবে, আবার কোন দিক থেকে লাভবান। তো যাই হোক, এই যে শুক্র 2 তারিখে চিত্রা নক্ষত্রে আসছে, চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে কে? চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, এবং অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। চিত্রা নক্ষত্রে 2টি চরণ পরে কন্যা রাশিতে, 2টি চরণ পরে তুলা রাশিতে। তো কন্যা রাশিতে যখন থাকে তখন বুধের বুদ্ধি লাগে, আর যখন তুলা রাশিতে আসে তখন শুক্রের চলে আসে প্রতিভা, গুণ, আকর্ষণ, এগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। তো কর্মক্ষেত্রে এই যে বিশ্বকর্মা দেব তো হচ্ছে নির্মাণ, যে কোনো নির্মাণ কাজে কিন্তু বিশ্বকর্মাকেই আমরা জানি, এবং বিশ্বকর্মা দেবের যে নির্মাণ জিনিস হয় তার মধ্যে কিন্তু ওই বাস্তুদোষ কিন্তু থাকে না, এটা প্রচলিত। তো যার জন্য এই নক্ষত্রে বহু কিন্তু বড় বড় কনস্ট্রাকশন, কোম্পানির ভিত্তি স্থাপন বা কোনো কারখানার উদ্ঘাটন বা তার ভিত্তি স্থাপন এটা হয়ে থাকে, কারণ এটা পবিত্র নক্ষত্র। তো এই নক্ষত্রে এবার শুক্র আসছে, শুক্র শুভ গ্রহ, এবার এই নক্ষত্রে এসছে মঙ্গলের নক্ষত্র। তো এখানটাতে কি হবে, যেখানটাতে প্রোডাকশন হচ্ছে, কিছু তৈরি হচ্ছে, সেই জায়গাগুলোতে বিশেষভাবে লাভবান হবে। এবার শুক্র তো যোগাযোগের ঘরে অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতি, তাহলে এই সমস্ত কর্মের যোগান দিবে এই সময়কালে শুক্রের নিজের ঘরে স্বগ্রহী শুক্র এই সমস্ত যোগাযোগ দিবে। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি করাবে, যে পরিচিতির বৃদ্ধিতে যোগাযোগ সেই জিনিসটা, কানেকশন জিনিসটা তৈরি হচ্ছে এই সময়কালে, অদ্ভুত কানেকশন তৈরি হচ্ছে। এবং প্রত্যেকটি কর্মে নিজের যে প্রতিভা, নিজের গুণ, এগুলো কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই কর্মের সাথে যারা ফিনিশিং কর্মে যুক্ত রয়েছেন, যারা ডেকোরেশনের কাজের সাথে, যে কোনো ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের বিশেষভাবে এই সময়কালে লাভ হবে। এই সিংহ রাশি তাদের কিন্তু লাভ হবে। অদ্ভুত একটা অবস্থান হতে যাচ্ছে। এবার মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়, মঙ্গল 4র্থ ঘরে অবস্থান করছে, তারই নক্ষত্রে শুক্র অবস্থান করছে হচ্ছে এই 3য় ঘরে, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে কর্মের ঘরে, মঙ্গল আর বুধের দৃষ্টি কর্মের ঘরে থাকছে। তো বহু রকম কর্মের কিন্তু সংযোগ এই সময়কালে হবে। জায়গা জমি সংক্রান্ত বা রিয়েল এস্টেটের কাজ বা কোনো ডেকোরেশনের কাজ, বিভিন্ন রকম বহু কাজ রয়েছে, যেখানটাতে যে কোনো একটা নির্মাণ, যেখানটাতে ফ্যাক্টরি, যে সমস্ত জায়গায় তৈরি হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, সেই সমস্ত কাজে বিশেষভাবে উন্নতি থাকবে, বা কর্মের সন্ধান যারা করছে সেই দিকেও কর্মের সন্ধান এই সময়কালে পাবে। এটা গেল চিত্রা নক্ষত্র। এবার চিত্রা নক্ষত্রের খারাপ গুণ কি সেটা ভিডিওর শেষের দিকে আলোচনা করবো, প্রত্যেকটি নক্ষত্রের একসাথে বলে দেবো। এবার চিত্রা নক্ষত্র এটা হলো, এরপরে চলে আসবে হচ্ছে সাথী নক্ষত্রে। সাথী নক্ষত্র ঢুকবে হচ্ছে 8 তারিখ থেকে। সাথী নক্ষত্র কি? সাথী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র। রাহু 7ম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো 7ম ঘর ব্যবসা বাণিজ্যের ঘর। তো সাথী নক্ষত্র এমন একটি নক্ষত্র, এখানটাতে কিন্তু রাহু পজিটিভ ফল দেয়, এবং এই নক্ষত্রের উপর মা সরস্বতী বিশেষ কৃপা থাকে। শিক্ষার দিক থেকেও যেরকম ভালো, সেরকম বড় বড় ব্যবসায়ীদের জন্মছকেও কিন্তু সাথী নক্ষত্র থাকে। কারণ সাথী নক্ষত্রে বৃদ্ধিদায়ক নক্ষত্র এটাকে বলা হয়, সবসময় বৃদ্ধি করে দেয়, যেহেতু এর দেবতা হচ্ছে বায়ুদেব, তো বৃদ্ধি করে দেবে। এই সময়কালে যে যোগাযোগের ঘরে শুক্র অবস্থান করছে, আর শুক্রের সাথে রাহুর যখনই সম্পর্ক চলে আসে তখন কিন্তু অর্থনৈতিক দিকটাকে মজবুত করে দেয়, একটা আর্থিক দিক এবং ভৌতিক সুখ এই জিনিসটা কিন্তু বৃদ্ধি করে দেয়। তো এই যে বায়ুর দেবতা আর এই নক্ষত্র অবস্থান, এইখানটাতে কিন্তু এই জিনিসটাই বুঝাচ্ছে, যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রাখবেন, যারা মিডিয়া সংক্রান্ত, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, কোনো বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোম্পানির কোনো কাজ, যে কাজটা মার্কেটে নতুন লঞ্চ হচ্ছে, এই সমস্ত বিজ্ঞাপনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে প্রভাবিত। যারা বাণী সংক্রান্ত, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, যারা ওকালতি করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাজ করছেন, সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে রয়েছেন, তারপরে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই দিক থেকে কিন্তু একটা যথেষ্ট একটা ভালো উন্নতি। এবং কর্মক্ষেত্রে শুধু যে এই সমস্ত কাজ সেটাও না, সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যারা কাজকর্ম করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে এই সময়কালে দায়িত্ব বৃদ্ধি পাবে, এবং দায়িত্ব বৃদ্ধি পাবে, প্রমোশন হবে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে। বিমান সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে। এয়ার হোস্টেস বা অন্যান্য যেগুলো আনুষাঙ্গিক, শুরুতে একটাই কাজ থাকে না, বহু বহু রকম কাজ রয়েছে বিমানে,
তো সেই কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বেতন বৃদ্ধি বা তাদের একটা ভালো সুসময় এই সময় বা তাদের কর্মের সন্ধান এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু কর্মের ঘরের অধিপতি। মান সম্মান দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যারা ব্যবসায়িক মানুষ তাদেরও কিন্তু শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে এই সময়কাল। নিজের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, কর্মক্ষেত্রে একটা নতুন আলাদা চিন্তাধারা চলে আসবে, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি হয়ে যাবে, সমাজে বড় বড় গণ্যমান্য লোকেদের সাথে উঠা বসা হবে এই সময়কালে, ভালো অবস্থান। ব্যবসায়িকদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আর্থিক উন্নতি হবে, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, সুনাম শিক্ষার্থী সমস্ত কিছু থাকবে, কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে, এরকম পরিবর্তন হচ্ছে। এরপরে যখন বিশাখাতে আসবে সেটাও কিন্তু বিশাখা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি রাজদুয়ার, রাজগেট যে এবং কুমারের চাক, এটাও কিন্তু যে সংঘর্ষের মধ্যে সফলতা পেয়ে যাওয়া। শুক্রের এই অবস্থান কি যে বিগত দিনে যে সংগ্রামটা করে আসছিল সেই দিক থেকে উন্নতির যোগ থাকছে। বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ঘরে, অর্থাৎ যে সমস্ত কাজগুলো কেউ বিদেশে হয়তো কোনো কানেকশন ছিল যে, এবং শুক্রের এই নক্ষত্র অবস্থান হয়ে যাওয়া মানে কি শিক্ষার জিনিসটাও যথেষ্ট চলে আসছে। তো শিক্ষার দিক থেকে হয়তো কেউ মেডিকেল সেক্টরে বা বড় বড় কোনো যেখানটাতে শিক্ষার একটা ভালো মূল্য রয়েছে সেইগুলো জায়গাতে কিন্তু বিশেষভাবে উন্নতি, যেটাতে দীর্ঘদিন ধরে লেগে পড়ে উঠেছিল, যেগুলো হচ্ছিল না কোনো সেইভাবে সফল, এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ রাজদুয়ার আগে বললাম যে রাজা যখন যুদ্ধ জয় করে আসে তাকে সম্মান দেওয়ার জন্য যে গেট তৈরি করা হয় বড় বড়, সেটাই রাজদুয়ার। তো সেই রকম জিনিস, তো এটা সংগ্রাম, বিগত দিনের সিংহ রাশি এই ধাইয়ার মধ্যে যে সংগ্রাম করেছে নিজের কাজের জন্য, সেখানটাতে সফল হয়ে যাওয়া কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে এই বিশাখা নক্ষত্রে। তো এইটা তিনটা নক্ষত্রের গুণ বলে দিলাম ভালো ভালো। এবার খারাপ গুণগুলো কি, চিত্রাতে যখন থাকবে মাথা গরম করা যাবে না, পিতা মাতার সাথে কোনো রকমভাবে বাজে ব্যবহার করা যাবে না, যে কোনো কাজ করতে গেলে ব্লেজিং নিতে হবে, মুখের ভাষাকে ঠিক রাখতে হবে, মঙ্গল আর বুধের জুতি রয়েছে। তো বাণী সংক্রান্ত কাজ যেরকম ভালো হবে সেরকম বাণী সংক্রান্ত কাজ আবার বিগড়েও দিবে যদি নিজের কথাবার্তা না ঠিক থাকে, তাহলে এদিক থেকে সাবধান। হুটহাট করে ডিসিশন নিয়ে ফেললাম, বন্ধু বললো চলো, কারণ চতুর্থ ঘরে মঙ্গল অবস্থান করছে, বন্ধু বান্ধব সঙ্গ হবে, বন্ধু বলবে বন্ধু চলো ওখানটাতে ভালো একটা কামাই ধান্দা রয়েছে, চলো ওখানটাতে ইনভেস্ট করো, করে দিলাম মুখের পস্তাতে হবে, যেখানটাতে কাগজপত্র, যেখানে কারণ শুক্র কিন্তু কাগজপত্রের ঘরে, ডকুমেন্টারিজের ঘরে বসে রয়েছে, অতএব কাগজপত্রকে এই সময়কালে বিশেষ মূল্য দিতে হবে কর্মক্ষেত্রে। মুখের কথাতে কোনো কাজ হয় না, কাজ হবে কি কর্মক্ষেত্রে, সেটা হচ্ছে কি কাগজের মাধ্যমে, পাকাপোক্ত কাজ চাই, ওই মানে ফালতু কাজ চাই না, এরকম কাজ করতে হবে। তারপরে কি যখন সাথী নক্ষত্রে আসবে তখন কি হবে, গন্ডগোল অশান্তি বেআইনি পথ শর্টকাট পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে, না তো বৃদ্ধি করে দিবে। কিরকম বৃদ্ধি করা দেবে, যে কর্মক্ষেত্রে কারোর সাথে গন্ডগোল হলো, সেই গন্ডগোল কিন্তু ছোট থাকবে না, বড় হয়ে যাবে। যদি কোনো উচ্চ অফিসারের সাথে গন্ডগোল হয় সেই গন্ডগোল বড় হয়ে যাবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, কারণ বৃদ্ধি দাগ যেটা করবে বৃদ্ধি করে দেবে। ভালো জিনিসটা কি, কোনো মার্কেটিং কোনো কাজ হচ্ছে, কোনো কিছু লঞ্চ হচ্ছে মার্কেটে, সেটার যে অ্যাডভার্টাইজ এগুলো বৃদ্ধি করে দেবে, এটা কিন্তু ভালো দিক। আর খারাপ দিকটা কি, গন্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে, অসুখ বিসুখ থেকে কিন্তু দূরে থাকতে হবে। এবং এরপরে যখন আরেকটি কথা কি, নিজের কিন্তু সমালোচনা সহ্য করতে পারে না এই স্বাতী নক্ষত্র। অতএব কর্মক্ষেত্রে কেউ টন্টিং করলো, ভুলভ্রান্তি হলো, সেটাকে অবজ্ঞা করলাম, সঠিক করলাম না, সেই জায়গাটাকে ঠিক করলাম না, তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে আগামী দিনে। অতএব নিজের ভুল ভ্রান্তি সংশোধন করে কিন্তু এগিয়ে যেতে হবে। তো সমালোচনা যদি করে সেই সমালোচনার জায়গাটা অবশ্যই নিজের জায়গাটা দেখে নিতে হবে। সমালোচনা না করলে কিন্তু কেউ এগোতে পারে না, এটা কিন্তু মনে রাখতে হবে জীবনে। যত সমালোচনা করবে তত এগিয়ে যাবে, কারণ কি সেই জিনিসগুলো ঠিক করতে হবে, ঠিক করে করে এগিয়ে গেলে যথেষ্ট, এটাই তো চাই, আর তো কিছু না। এরপরে যখন আসবে বিশাখাতে যখন আসবে তখন কিন্তু কি দনমন মাইন্ড সেট করতে হবে, যে আমি করব কাজটা, মাইন্ড সেট করলাম, তারপরে কিন্তু কাজে এগোতে হবে। না তো দনমন করার আগে চিন্তা করবে ওর করবো না, এটা লস হয়ে যাবে, আর করে বলবে যে এটা কেন করলাম, এইটুকু পেলাম, বা মন ভরবে না কথায়। করার যদি না করে তো পস্তাবে যে কেন যে করলাম না কাজটা রে, ভালোই ছিল। আর করে নেওয়ার পর বলবে যে কেন করলাম, এইটুকু লাভ, মানে এদের আকাঙ্ক্ষাটা কিন্তু চাহিদাটা অন্যরকম। তবে ভালো প্লাস পয়েন্টটা কি, এরা থেমে থাকে না, এরা কিন্তু এক লক্ষ্য নিয়ে যাওয়ার পর পরের লক্ষ্যে কিন্তু এগিয়ে যায়, এটা বুঝাচ্ছে। আর তার সাথে কি, যাদের কাটাকুটি ব্যথা বিষ এগুলো রয়েছে, এগুলো কিন্তু বৃদ্ধি করে দিবে, কারণ এই যে বললাম যুদ্ধ সংগ্রাম রক্তক্ষয়ী পরিশ্রম এগুলো করায় কিন্তু। তো যার জন্য ব্যথা বিষ যাদের রয়েছে তারা কিন্তু সাবধান, এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতা কিন্তু অবশ্যই আশীর্বাদ নেবেন, যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।